কোশ্চেন পেপার 2 সেটা আমরা আজকে আলোচনা করব। মডেল কোশ্চেন পেপার 2 এর যে প্রশ্ন সেটটা দেখবে তোমাদের পিডিএফ আকারে দেওয়া রয়েছে, তাতে অ্যান্সার সেট গ্রুপ এ গ্রুপ বি করা রয়েছে। এখানে গ্রুপ সি তার অ্যান্সার সেটটা পিডিএফ করে আমি টেলিগ্রামে দেবো, আর যদি সম্ভব হয় একটা করে পেজ কমিউনিটি পোস্টে আমি আপলোড করে দেবো। কিন্তু কিছু কিছু প্রশ্ন এমন রয়েছে যেটা তোমাদেরকে অবশ্যই বুঝে নিতে হবে, কারণ উত্তর দেখে তো সহায়িকা বইতেও থাকে, গুগলেও থাকে, কিন্তু একটু যদি বুঝে নাও সেই প্রশ্নটা তোমার মুখস্থ করতে এবং করতে একের দাগে 6 গ্রুপ এ কি বলেছে, দীর্ঘ পর্যায় সারণীর 13 নম্বর শ্রেণীতে অবস্থিত এম এর অক্সাইডের সংকেত কত। আগে সারণীর 13 নম্বর মৌল, তাহলে এম যদি 13 হয় তাহলে এর প্রথমে ইলেকট্রন বিন্যাস করবো 2 8 3, তার মানে এটা 3, সর্ববহিস্থ কক্ষে 3 থাকলে তার যোজ্যতা হয় 3। আর এখানে অক্সাইড বলেছে, অক্সাইড যার মূলক হচ্ছে O2 মাইনাস, মানে এর যোজ্যতা হবে, এর যোজ্যতা সমান 2। যারা মনে রাখতে পারো না এই যোজ্যতা ব্যাপারটা, তোমরা একটু খেয়াল করবে, 1 2 3 4 5 6 7। এবার এই যে নম্বরটা আমি লিখলাম, এটা মনে রাখার জন্য একটু খেয়াল করবে যে এর মিডল কত, 1 2 3 1 2 3, তাহলে মাঝখানে 4। কোনো একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস করলে তাদের সর্ববহিস্থ কক্ষে যদি 1 2 3 থাকে, তাহলে সেটাই হবে তার যোজ্যতা, সেই নাম্বারটা। যদি 4-এর উপরে হয়, 4-এর আপ, যদি সর্ববহিস্থ কক্ষে 5 6 7 থাকে, তাহলে 8 মাইনাস সেই সংখ্যাটাকে বিয়োগ করে দেব। যদি 7 থাকে 8 বিযুক্ত 7, সেই সংখ্যাটাকে আমরা করে দেবো, বিয়োগ করে দেবো, তাহলে সেইটা হবে তার যোজ্যতা, কেমন? তাহলে এর ইলেকট্রন বিন্যাস 3, 3 সর্ববহিস্থ কক্ষে রয়েছে, তাই যোজ্যতা 3। কিন্তু তাহলে তুমি বলবে এটা কি করে হলো, এটা হচ্ছে মূলক, ঠিক আছে। মূলকের ক্ষেত্রে মাথায় যেটা থাকবে O2 মাইনাস, মাথায় 2 আছে, তাহলে এর চার্জ কত, চার্জ হচ্ছে -2, আর যোজ্যতা হচ্ছে 2, এই করে মনে রাখবে। তাহলে তো যোজ্যতা 3 হয় আর ওর যদি 2 হয়, তাহলে এরা অদল বদল করবে, এটাই নিয়ম যোজ্যতার ক্ষেত্রে। সংকেত যখন সংকেত গঠন করবে তখন এম ও বসবে, শুধু কি করবে, তাদের যোজ্যতাগুলো পাল্টে যাবে, এম নেবে 2 আর এম নেবে 3, তাহলে M2O3, যেটা তোমাদের প্রশ্নে ডিতে আছে। এইটুকু বুঝে নিলে যে কোনো প্রশ্ন পারবে। এই ট্রিক্সটা একটু মনে রাখো, সমযোজী যৌগ আর তড়িৎযোজী যৌগ যে কোনো একটা যদি মনে রাখতে পারি, তাহলে বাকিগুলো আমার মনে রাখতে সুবিধা। সব যদি জল বলি H2O, যদি NH3 বলি NH3, তাহলে প্রথম অক্ষর NCH, তাহলে প্রথম অক্ষর ফার্স্ট লেটার যদি এগুলো দিয়ে থাকে, তাহলে তারা হবে সমযোজী। এরা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে না, তার উত্তর হবে CCl4। আর বাকি যে যৌগগুলো থাকবে সেগুলো হবে তড়িৎযোজী বা আয়নীয় যোজী। বিবর্ধন সমান, সবসময় মনে রাখবে, এটা লাইফ চ্যাপ্টার থেকে এসছে। মোবাইলটা যদি হয়, আমি সেলফিটা সবসময় উপরে তুলবো, তাহলে আমি যদি বস্তু হই, আমার প্রতিবিম্ব মোবাইলে উঠবে, না আমার সেলফিটা উপরে থাকবে, তাহলে ভগ্নাংশের উপরে থাকবে প্রতিবিম্ব। কি বললাম? ভগ্নাংশের উপরে থাকবে প্রতিবিম্ব মানে সেলফি, আর নিচে থাকবে বস্তু। যদি বস্তুর দূরত্ব বলে, তাহলে দূরত্ব, এখানে কি প্রশ্ন বলেছে, উচ্চতা, তাহলে প্রতিবিম্ব এর উচ্চতা, বস্তুর উচ্চতা। প্রশ্নে কার মান দেওয়া রয়েছে, রৈখিক বিবর্তন কত দেওয়া রয়েছে, 2.5, তাহলে রৈখিক বিবর্তন 2.5। বস্তুর দূরত্ব কত দেওয়া রয়েছে, বস্তুর উচ্চতা 20 সেন্টিমিটার, একক লিখবো না শেষে, তাহলে উপরে থাকবে প্রতিবিম্বের উচ্চতা। কেমন? তাহলে স্বাভাবিকভাবে প্রতিবিম্বের উচ্চতা সমান 2.5 ইন্টু 20, 25/10 গুণিতক 20, 10 2 50। তো T1 সমান 27 ডিগ্রি সেন্টিগ্রেড, তাকে কেলভিনে করতে হয় সব সময়, তার মানে 27 প্লাস 273 যোগ করতে হয়, যোগ করলে আমার হিসাব অনুযায়ী কত হবে, 300 কেলভিন। এবং আয়তন কত হয়, আয়তন V1 সমান 500 সেমি কিউব। একই স্থির চাপে কোন উষ্ণতায় গ্যাসের আয়তন দ্বিগুণ, তার মানে V2 2 গুণিতক V1
মানে 2 গুণিত 500 সেমি কিউব। চাপ স্থির রেখেছে T2 টা কত, তাহলে T2 সমান জিজ্ঞাসা চিহ্ন। তাহলে প্রাথমিক উষ্ণতা 300 কেলভিন, প্রাথমিক আয়তন 500 সেমি কিউব, অন্তিম, এই যে ভাষাগুলো আমার নোটসে দেওয়া রয়েছে শুধু বোঝানোর জন্য। তাহলে প্রাথমিক যে আয়তন ছিল তার দ্বিগুণ, তাই এটা হয়েছে 500 গুণিতক 2, তাহলে এটা কত? তার মানে অত সূত্র যদি মনে না থাকে তুমি শুধু মনে রাখবে আমরা জানি দিয়ে কাজটা চালিয়ে নেবে। আমরা জানি V1/T1 ইজিক্যাল টু V2/T2, কোনাকুনি গুণ করে দিই, V1/T2 সমান V2/T1, তার মানে আমার T2 কে চাইছে, তাহলে T2 সমান V2/T1 বাই V1। তাহলে এবার মান বসাবো, তাহলে T2 সমান V2 মান বসিয়ে দিই, V2 মান হচ্ছে 2 গুণিতক 500 আর T1 এর মান হচ্ছে 300, আর এখানে হচ্ছে V1 এর মান হচ্ছে 500, তাহলে আমি 500 কেটে দিলে থাকবে 2 গুণিতক 300 মানে হচ্ছে 600 কেলভিন। তাহলে অন্তিম উষ্ণতা কত হবে? তাহলে অন্তিম উষ্ণতা কেলভিনে বেরিয়েছে, তাহলে আমাকে কেলভিন থেকে কিসে পরিণত করতে হবে? সেলসিয়াসে। তার মানে আমাকে সেলসিয়াসে যদি প্রমাণ করতে হয় তাহলে 600 থেকে 273 বাদ দিতে হবে, কেলভিন হলে বিয়োগ করতে হবে, আর যদি সেলসিয়াস থেকে কেলভিনে যাই যোগ করতে হবে। তাহলে হয় কেলভিনে 600 কেলভিন, নাহলে সেলসিয়াসে 327 ডিগ্রি সেলসিয়াস। মানে আমি প্রদত্ত, এটা অথবার প্রশ্ন, প্রদত্ত কি ধরে নেব? প্রাথমিক চাপ P1 সমান 10 ATM, মনে রাখবে সবসময় চাপের একক ATM এও প্রকাশ করতেই হবে। তারপরে হচ্ছে ATM চাপে একটি গ্যাস সিলিন্ডারে 9 লিটার গ্যাস রয়েছে, তার মানে ভি আয়তন সমান 9 লিটার। একই উষ্ণতা, চাপ বলেছে P2 কত? P2 সমান 2 ATM, তাহলে V2 সমান জিজ্ঞাসা চিহ্ন, আমার V2 জানি না, তাহলে আমরা জানি যেহেতু T স্থির, তার মানে এটা কোন সূত্র? বয়েলের সূত্র। তাহলে আমরা জানি P1 V1 ইজিক্যাল টু P2 V2, বের করব V2, তাহলে V2 সমান P1 V1 বাই P2, তাহলে এর মান বসিয়ে দেবো, এই P2 টা পাশে ভাগ এসছে, P1 এর মান 10, V1 এর মান 9, P2 এর মান 2, তাহলে এটা কত হবে? 9 5 45 লিটার। লিটার আয়তনের বোতল লাগবে, কটা লাগবে? তাহলে 45 লিটারের জমা রয়েছে, এক একটা বোতলে 5 লিটার ধরে, তাহলে 5 দিয়ে আমি ভাগ করে দেবো, তাহলে 9 5 45, তাহলে 9টি বোতল লাগবে। আচ্ছা, বলছে আমরা এই যে 3টে শব্দ ধাপাবি, এটা মনে রাখবে বাম দিক থেকে ডান দিকে গুলো হ্রাস পায়, এটা ছাড়া যে বাকি অক্ষরগুলো থাকবে, যেমন ধা দিয়ে আমরা ধাতব ধর্ম বলবো, পা দিয়ে পারমাণবিক ব্যাসার্ধ বলবো, বি দিয়ে বিজারণ ধর্ম বলবো, কিন্তু এটা তড়িৎ ঋণাত্মকতা, মানে এগুলো নেই, তার মানে এর উল্টোটা, এটা বাম দিক থেকে ডান দিকে গেলে হ্রাস পায় আর এর হবে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। কিন্তু এই মৌলগুলো কেমন রয়েছে? শ্রেণী বরাবর রয়েছে। তাহলে এটার ক্ষেত্রে শ্রেণী বরাবর ওপর থেকে নিচে গেলে বৃদ্ধি পায়, তাহলে তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে কি হবে? হ্রাস পাবে। তাহলে ওপর থেকে যত নিচে যাব ক্লোরিনের চাইতে ক্লোরিন কমবে, ক্লোরিনের চাইতে ব্রোমিন কমবে, এরকম কমতে থাকবে, যত উপর থেকে নিচে আসবো কমতে থাকবে। কিন্তু আমাকে সাজাতে বলেছে কম থেকে বেশি, তাহলে এটা তার মানে আমার অ্যাস্টাটিন, তার চাইতে বেশি আয়োডিন, তার চাইতে বেশি ব্রোমিন, তার চাইতে বেশি ক্লোরিন, তার চাইতে বেশি ফ্লোরিন। এটা হচ্ছে ঊর্ধ্বক্রমে সাজিয়েছে। কেমন সাজিয়েছে? ঊর্ধ্বক্রমে সাজিয়েছে। গেলে বিজারণ ধর্ম হ্রাস পায় আর উপর থেকে নিচে এলে বৃদ্ধি পায়। বিন্যাস করি, 2,1, এটা হবে 2,7, 2,8,1, এটা 2,8,8,1। তাহলে ইলেকট্রন বিন্যাস করে দেখলাম এর ক্ষেত্রে কক্ষ সংখ্যা কটা? দুটো, এর দুটো, এর তিনটে, এর চারটে। তাহলে আমাকে মনে রাখতে হবে বিজারণ ধর্ম বেশি তারই হবে যার কক্ষ সংখ্যা বেশি, বিজারণ ধর্ম যার বেশি হবে যার কক্ষ সংখ্যা K L M N, আর সবগুলা দেখো K L M K L K L, তাহলে এর কক্ষ সংখ্যা বেশি, তাহলে বিজারণ ধর্ম বেশি হচ্ছে ডি মৌলের। তাহলে যার কক্ষ সংখ্যা বেশি তার বিজারণ ধর্ম বেশি। তারপরে বলেছে তড়িৎ ঋণাত্মকতা কার বেশি? যাদের সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা বেশি। এর সর্ববহিস্থ কক্ষে 1, এর 7, এর 1, এর 7, তাহলে এদের মধ্যে যাদের সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন বেশি তাদের হবে বি মৌলটা। তার মানে তড়িৎ
ঋণাত্মকতা বি মৌলের বেশি, ঋণাত্মকতা বেশি হচ্ছে বি মৌল। সির দাগে বলেছে আয়নাইজেশন শক্তি সবচেয়ে কম কার, যার কক্ষ সংখ্যা বেশি এবং সর্ববহিস্থ কক্ষে সবচেয়ে কম, যার কক্ষ সংখ্যা বেশি এবং যার সর্ববহিস্থ সবার দেখো এক এক, তাহলে এদের মধ্যে আয়নাইজেশন শক্তি কম, কিন্তু যার কক্ষ সংখ্যা বেশি তার আরো কম। তার মানে এই দুটোর চাইতে এটা, তাহলে এটা সবচেয়ে বেশি, তার চাইতে একটু কম, এটা কম। তার মানে অপশন সি তে, সির দাগে হবে ডি মৌলটির আয়নাইজেশন শক্তি, বলেছে তো আয়নাইজেশন শক্তি কম। তাহলে আয়োনাইজেশন শক্তি কম ডি মৌলটি, ডি মৌলটি। ডির দাগের অপশনে পার্ট কোশ্চেনে কি বলেছে, যে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম, যে মৌলের কক্ষ সংখ্যা কম এবং ইলেকট্রন সংখ্যা বেশি। কক্ষ সংখ্যা সবচেয়ে কম কার, এই দুটোর, এবং ইলেকট্রন বেশি, ইলেকট্রন বেশি কার, ইলেকট্রন বেশি হচ্ছে বি মৌলের। তাহলে ইলেকট্রন যার বেশি তার পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম, তাহলে উত্তরটা কোনটা হবে, উত্তরটা হবে বি মৌল। বি মৌলের প্রশ্নটা বলেছে পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম, পারমাণবিক ব্যাসার্ধ যার কক্ষ সংখ্যা কম এবং যার ইলেকট্রন সব থেকে বেশি, যার কক্ষ সংখ্যা কম এবং সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন বেশি, সেই মৌলের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম, এটা পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম, তাহলে বি মৌলের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম। শুধু এই টেকনিকটা কেন হচ্ছে সেটা কিন্তু নোটসে দেওয়া রয়েছে, ওকে। আর আয়নীয় যৌগ আর সমযোজী যৌগের পার্থক্য টেক্সট বইতে রয়েছে, এটা সাধারণ ব্যাপার, যে আয়নীয় যৌগগুলি জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করতে পারে কিন্তু সমযোজী যৌগগুলি তড়িৎ পরিবহন করতে পারে না। এটা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগের ক্ষেত্রে বেশি হয়, সমযোজী যৌগের ক্ষেত্রে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক তুলনামূলক কম হয়। সেটার ক্ষেত্রে যেটা আঁকতে হবে প্রথমে হচ্ছে কার্বন আর অক্সিজেন বুঝে নিতে হবে, এখানে কার্বন আর অক্সিজেন রয়েছে। কার্বনের পরমাণু ক্রমাঙ্ক 6, অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক 8। কার্বনকে ইলেকট্রন বিন্যাস করলে 2,4, অক্সিজেনকে পরমাণু ইলেকট্রন বিন্যাস করলে 2,6। এবার এর সব থেকে কম, এটা মনে রাখতে হবে, সব থেকে যেটা কম, ঠিক আছে, সব থেকে যেটা ইলেকট্রন কম তাকে আমরা দিয়ে দেবো ক্রস, আর যেটা বেশি তাকে ডট দেব, কেমন? তাহলে তোমাকে মনে রাখতে হবে এটার ক্ষেত্রে বেশি, এটা কম, তাহলে কার্বন লিখলাম, অক্সিজেন দুটো, কার্বনের শেষে কটা, 4টে, কম, তাহলে মানে কম মানে ক্রস, তাহলে এদিকে দুটো এদিকে দুটো। এবার বেশি হলে কি বলেছি, বেশি হলে ডট, এর 6টা থাকবে, এদিকে দুটো, 4টা, 5টা, 6টা, দুটো, 5টা, হয়ে গেছে। এবার যেহেতু এরা কি যৌগ গঠন করবে, সমযোজী যৌগ, মানে উভয়ই ইলেকট্রন জোড় গঠন করবে, কার্বন ও অক্সিজেনকে দেবে, অক্সিজেন ও কার্বনকে দেবে। তাহলে প্রথমে আমরা ইলেকট্রনটা কার্বন নিয়ে নিই, হয়ে গেল, ওকে। তারপরে কি থাকছে, এর 1 2 3 এও নিয়ে নেবে, হয়ে গেছে। এবার দেখো প্রত্যেকটার ক্ষেত্রে কত হয়ে গেছে, 2,8, 2,8 হয়ে গেছে না, সবার ভিতরে গুণে দেখবে 8টা। এবার পরের স্টেপ আঁকার জন্য মনে রাখবে এরকম করে চিহ্ন একটা দিয়ে দেবে, যে সি লিখে দেবে, ও লিখে দেবে, ও লিখে দেবে, দিয়ে তাদের মাঝখানে দেখো 1 2 3 যটা ইলেকট্রন থাকবে দুটো করে ইলেকট্রন ধরে একটা করে দাগ মনে রাখবে। তাহলে এর পরে থাকলো কি, এর দুটো দিয়ে দিয়েছে আর বাকি রইলো কত, 1 2 3 4টে, তাহলে উপরে দুটো, এর দুটো ইলেকট্রন চলে গেছে, তার মানে বাকি আছে 1 2 3 4। তারপরে কি করবে, যে প্রশ্নটা আছে এটা তুলে, এটাই, একটি কার্বন পরমাণু ও দুটি ও পরমাণু বা অক্সিজেন পরমাণু সমভাবে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে ইলেকট্রন জোড় গঠন করে
এবং সমযোজী যৌগ গঠন করে। তো প্রদত্ত মিউ ইজ ইকাল টু √2। বায়ুতে আলোক রশ্মির আপাতন কোণ 45 ডিগ্রি, তার মানে সাইন আই সমান সাইন 45 ডিগ্রি। আর সমান জিজ্ঞাসা চিহ্ন আর চ্যুতি কোণ ডেল্টা সমান জিজ্ঞাসা চিহ্ন। এইটা হচ্ছে প্রশ্ন। তাহলে তোমাকে মনে রাখতে হবে, এটা যদি মাধ্যম হয়, একটা কি বলছে বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমে, তাহলে এটা যদি বায়ু ধরি, এটা যদি জল ধরি, তাহলে বায়ু সবসময় কি মাধ্যম? লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম। তাহলে আলোক রশ্মি যদি লঘু মাধ্যম থেকে আসে, অবিলম্বের কাছে চলে আসবে, তাহলে এই কোণটা আই, এটা হচ্ছে আর, তাহলে বড় সাইন আই, এটা ছোট হবে। তার মানে প্রতিসরাঙ্ক মিউ সমান সাইন আই বাই সাইন আর। তাহলে মানটা যেটা বসছে √2 ইজিক্যাল টু সাইন 45 বাই সাইন আর, বা সাইন আর সাইন 45 এর মান কত? 1/√2, √2, হাফ। তাহলে হাফ মানে কত? সমান সাইন 30 ডিগ্রি। অতএব আর সমান 30 ডিগ্রি হয়ে গেল। তাহলে প্রতিসরণ যদি 30 ডিগ্রি হয়, এটা হচ্ছে 45, এটা হচ্ছে 30, তাহলে ডেল্টা সমান আই মাইনাস আর, 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান হচ্ছে 15 ডিগ্রি। এটা হচ্ছে চ্যুতিকোণ। করে একটা দাগ দিয়ে দাও, তারপরে এর মাঝখান থেকে এর মাঝখান অব্দি দিয়ে দাও, এটা করে দাও। আচ্ছা, মনে রাখবে তীর চিহ্নের এই দিকে সবসময় বস্তু, এদিকে সবসময় প্রতিবিম্ব। তাহলে এই হিসেব অনুযায়ী এখানে হচ্ছে অসীম, এটা হচ্ছে এফ বা প্রধান ফোকাস বা মুখ্য ফোকাস, এটা হচ্ছে 2F, এটা মাঝে বলে লিখে রাখো, এটা অধিক দূরত্ব, তাহলে সবসময় মনে রাখবে যত মুখ্য ফোকাস এফ এর মাঝখানে যেগুলো হবে, মানে এদের মাঝখানে, সেগুলার ক্ষেত্রে ক্ষুদ্রাকৃতি হবে, আকারে ছোট হবে। 2F এর ক্ষেত্রে সমান হবে, এই দুটোর ক্ষেত্রে প্রতিবিম্বটা কেমন হবে? প্রতিবিম্বটা ক্ষুদ্রাকৃতি। আর এটার ক্ষেত্রে সমান আকার হবে। আর যখন 2F থেকে অধিক দূরত্বে হবে, তখন হবে বিবর্ধিত। তার মানে আমার বস্তুটা যদি ফোকাসে বা এফ আর 2F এর মাঝখানে থাকে, তাহলে সবসময় বিবর্ধিত প্রতিবিম্ব হবে। সবসময় এরকম ছবির ক্ষেত্রে মনে রাখবে, একটা মাথা থেকে সোজা যায়, আর একটা আলোক কেন্দ্র, এটা হচ্ছে আলোক কেন্দ্র, এটা এল ড্যাশ, এটা ও। তাহলে এখান থেকে এরকম বেরিয়ে যাবে, তাহলে এটা রশ্মি, আর একটা আলোক কেন্দ্র দিয়ে বেরিয়ে যাবে। তাহলে যেখানে ছেদ করলো, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে 2F, ঠিক আছে। তাহলে 2F এর অধিক দূরত্বে হবে, তাহলে এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, এটা হবে কিউ ড্যাশ, এটা হবে পি ড্যাশ। ওকে, তাহলে এখানে প্রতিবিম্বটা সৎ বিবর্ধিত, আর কি হয়েছে? 2F এর অধিক দূরত্বে, 2F এর অধিক দূরত্বে
অবস্থিত। 4-3 সি তিনটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 17, 18, 20। এ এবং সি মৌলের মধ্যে কোনটি ধাতু? তাহলে প্রথম কাজ হচ্ছে ইলেকট্রন বিন্যাস করা 2,8,7, 2,8,8, 2,8,2। তাহলে এটা কি মৌল? এটা হচ্ছে নিষ্ক্রিয় মৌল। নিষ্ক্রিয় মৌল, তাহলে এ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। এবার প্রশ্ন বলছে কোনটি ধাতু কোনটি অধাতু, সেটা আমাকে বলতে হবে। এ এবং সি এর মধ্যে কোনটি ধাতু? মনে রাখবে যাদের সর্ববহিস্থ কক্ষে 1 অথবা 2 থাকবে, ঠিক আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, যাদের সর্ববহিস্থ কক্ষে কি থাকবে 1, 2, 3 থাকবে, তারা হবে ধাতু। আর যাদের সর্ববহিস্থ কক্ষে 5, 6, 7 থাকবে, তারা হবে অধাতু। তাহলে এটা দেখো সর্ববহিস্থ কক্ষে, তাহলে সি ধাতু, এ অধাতু। পরবর্তী প্রশ্ন, পাঠ কোশ্চেন বলেছে এ এবং সি যুক্ত হয়ে যৌগ গঠন করলে, তাহলে যোজ্যতাটা তো বের করানো শিখিয়ে দিয়েছে। তাহলে এ সি আগে ধাতু, তাহলে সি আর এ, সি এর যোজ্যতা 2, এর যোজ্যতা লাস্টে 7, তাহলে 8 বিযুক্ত 7, তাহলে এর যোজ্যতা কত হবে? এর যোজ্যতা 4 এর উপরে আছে, তার মানে 8 থেকে 7 বিয়োগ করবো 1 হবে, তাহলে এর যোজ্যতা হবে 1। এরা যখন যৌগ গঠন করবে জুতো পাল্টাপাল্টির মতন, সি নিবে এ কে, তাহলে কি হবে? সি এ, সি হবে 1, এ হবে 2, তাহলে CA2 এটা হতে পারে, বা A2C, যে কোনো খুশি একটা হতে পারে। সেখানে তো কোনটা ধাতু বলেনি, কিন্তু তুমি যেহেতু ধাতু অধাতু চিনে ফেলেছো, প্রথমে ধাতু লিখবে। একমাত্র তরল সন্নিগত মৌলের উদাহরণ, উত্তর হবে পারদ। উত্তর কি হবে? পারদ, যাকে হাইড্রোজিয়াম Hg দ্বারা প্রকাশ করা হয়। এই কটা প্রশ্ন একটু বোঝার ছিল। বাকি যে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি আমি কমিউনিটি পোস্টে আজকে এক্ষুনি দিয়ে দিচ্ছি। আর গ্রুপ ডির যে প্রশ্নগুলো ম্যাথ ছিল সেটা একটু করে দিলাম, আর যেগুলো হচ্ছে সেগুলো তোমরা নিজেরাই পারবে।